আর প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের হাঁটার মনের কল্পনার। উত্তর হবে মনের। ওরে রমা ছুটে আয়, নিয়ে আয় খাতা পেন্সিল লণ্ঠন নোট বই। লণ্ঠন। মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল সুজয় বিজয় দিগ্বিজয়। গীতরাগল। উত্তর হবে দিগ্বিজয়। জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। নেতাজি যে জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন সেটি হলো নিজের বক্তৃতার আগে নজরুলের গান, নিজের বক্তৃতার পর নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পর নজরুলের গান। তবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে, কাল নদী জলে। কাল নদী জলে। সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? জোড়াদিঘির পাড়ে, বুড়ো বটতলায়, কুমোরপাড়ায়, চণ্ডী মণ্ডপে। বুড়ো বটতলায়। শুদ্ধ বানানটি হবে আত্মসাৎ আ তয়ময় দন্তসায়কা খন্দের ত, আ তয়ময় দন্তসায়কা ত, আ তয়ময় তালবসায়কা খন্দের ত, আ তয়ময় মূর্ধন্যসায়কা খন্দের ত, আ তয়ময় দন্তসায়কা খন্দের ত। বর্ষামঙ্গল আষাঢ় অগ্রহায়ণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। শ্রাবণ। কবি। আত্রাই পদ্মা শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন আত্রাই। চিরদিনের কবিতাটির উৎস। ছাড়পত্র ঘুম নেই, মিঠে করা আবোল তাবোল ঘুম নেই। সন্ধ্যা সেখানে জড়ো করে বহুমত লোকমত জনমত, কোনটি নয়? জনমত। শ্রীজ্ঞান দীপঙ্কর যে দেশটিতে গিয়েছিলেন সিংহল, থাইল্যান্ড, তিব্বত, কম্বোডিয়া। তিব্বত। দুন্দুভি শব্দের অর্থ কাঠ, কাঁসা, ঘণ্টা, ঢাক। ঢাক। মেঘচোর গল্পে মেঘচোর হলেন কার্পভ, অসীমা, পুরন্দর, দিগ্বিজয়। পুরন্দর। দুয়ের দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। নোট বই পড়লে কি কি জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিলেন? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কী ছিল? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। গ্রামের পাশে মজা নদী কী করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবিটা দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনা টিয়ার মামুনির সিঁদুর কাঠি। জাদুকর সোনা টিয়াকে কী দিয়েছিলেন? মাকু গল্পে জাদুকর সোনা টিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিলেন। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পাই জলে যা জন্মায়। জলজ শব্দটির দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ড, প্রবীণ, হরিণ প্রভৃতি। হাতির ওজন কত? তার গতিবেগ কত? হাতির ওজন 7,000 পাউন্ড, তার গতিবেগ ঘন্টায় 25 মাইল। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? মেঘচোর গল্পে এখানে কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে, গাছগুলো কথা বলতে চায়। 3 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন, তো প্রশ্নের মান 3।
যে কোনো 3টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? উত্তর লিখবে, লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মনভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচারণা করেছে, অজানাকে জানতে পেরেছে। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা যেমন নানারকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন। তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? প্রশ্নোত্তর অংশটিতে বেইডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজি বক্তৃতা সভায় নজরুলের দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনতেই সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির এই অপছন্দের কারণ কি? কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মৎস্যজন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারে পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজের বিস্তার, কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথের একেবারেই পছন্দ হতো না, বা লিখতে পারো, তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারে পছন্দ করতেন না। এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? উত্তর লিখবে, পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে 10 লক্ষ বছরেরও আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি 10-15 বছর পরে পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও 1000 ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নোত্তর অংশে এই সত্যের কথা বলা হয়েছে। দেখে নিচে যে কোনো একটি প্রশ্নের মান, যে কোনো 3টি করতে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 সমান সমান 9। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা চেয়ে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকুও স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেননি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। নেক্সট, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কী গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কিভাবে আগের বারের অকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল। সেই গল্পই শোনায় ঠাকুমা। কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে। নিজের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখন নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? ফড়িংয়ের কটা পা, আরশোলা কী খায়, আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু ছটফট করার কারণ কি, ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বই লিখেছেন। এছাড়াও জোয়ানের আরেকে
ঝাঁজ থাকা, তেজপাতায় তেজ থাকা এবং লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য কী তা নোট বই থেকেই জানা সম্ভব। এর বাইরেও নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জেনে নিতে পারবেন, যেমন পেট কামড়ানো কিংবা নাক ডাকার আসল কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা, অথবা দুন্দুভি কার নাম বা অরণি কাকে বলে, এই সব কিছুই। নেক্সট 5-এর দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 3। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়ে গেছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল, চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরে ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এইগুলোকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। বটতলায় সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলের কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়েছিল। তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলরা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলেরাও তাই এইভাবেই রান্নাটি করে থাকে। 6 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। একটি প্রাচীন বটগাছের আত্মকথা। আমি একটি প্রাচীন বৃক্ষ, তোমরা মানুষেরা আমার নাম দিয়েছ বটবৃক্ষ। সুদীর্ঘকাল ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকার ফলে নানান ঘটনার সাক্ষী থেকেছি আমি, তাই আমার মনের ভিতরে জমে উঠেছে অনেক কথা, আত্মকথা। আমার আত্মকথা বলার আগেই বলে নিই আত্মকথা কী। আত্মকথা শব্দটির আক্ষরিক অর্থ হলো আত্মার কথা, আবার আত্মা মানে হলো নিজ বা স্বয়ং। সুতরাং আত্মকথা শব্দটির অর্থ বলা যেতে পারে নিজের কথা। আত্মকথা কেবল নিজের কথা হলেও এর নির্যাস কিন্তু পাঠক শ্রোতার জন্যই। আমি একটি বটবৃক্ষ। অনেক বছর আগে কোনো এক মুহূর্তে নাম না জানা এক পাখি বটফলের বীজ এই স্থানটিতে ফেলেছিল। আমার জন্ম তা থেকেই। ধীরে ধীরে এখানেই আমি বেড়ে উঠেছি। আমার অপক্ষ নরম ডালে কচি সবুজ পাতা গজিয়েছে। ক্রমশ আমি বড় হতে হতে বর্তমানে বৃদ্ধ হয়েছি। আমার শিকড় মাটির অনেক গভীর থেকে রস সঞ্চয় করেছে। শাখা প্রশাখা থেকেও নেমেছে ঝুড়ি। আমি এখন বটবৃক্ষ, সমাজের প্রবীণ নাগরিক। এই কথা ঠিক। আমি যেমন মানুষজন পশুপাখি ছাড়া বেঁচে থাকতে পারবো না, অস্তিত্ব হারাবো, তেমনভাবে মনুষ্য প্রজাতিও আমাদের অর্থাৎ বৃক্ষদের ছাড়া চলবে না। আর একটিমাত্র বৃক্ষ হিসাবেও আমি মানুষের উপকারে লাগি। যেমন অক্সিজেন দিই, ছায়া দান করি, আমার পাতা বা ডাল জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করে। শুধু মানুষ নয়, আমার পোক্ত ডালে বাসা বাঁধে নানান পাখি। আমার ফল খেয়ে তারা জীবন ধারণ করে। কাঠবিড়ালি পোকামাকড়দেরও আমি আশ্রয়দাতা। তোমরা যখন আমায় পরিচর্যা করো আমার খুব ভালো লাগে। সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন তোমরা আমার ছায়ায় আশ্রয় নাও, আমাকে বৃক্ষ দেবতা হিসেবে পুজো করো, তখন আমার খুশির অন্ত থাকে না। কিন্তু যেদিন একদল মানুষ আমার শরীরে একটা বৃহৎ অংশ কেটে নিয়ে নিজেদের প্রয়োজন মেটালো, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। একদিন একটি ইলেকট্রিক তার আমাকে ছুঁয়ে আমার সব রস শুষে নিয়েছিল। তাছাড়াও একদিন তীব্র ঝড়ে আমার ছোট ডালপালাগুলি মুচড়ে পড়ায় আমি ভীষণ যন্ত্রণা পেয়েছিলাম। সবশেষে মানুষদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, একটি গাছ প্রয়োজনে কাটতে বাধ্য হলে তার বদলে 10টি গাছ বসাও। আমি প্রাচীন বটবৃক্ষ, সকল উদ্ভিদ প্রজাতির হয়ে এটাই মানুষের প্রতি আমার চরম ও শেষ দাবি। নেক্সট, পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। লেখা শুরু করবে। পৃথিবীতে সমস্ত উপাদান প্রায় যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ কোনো একটি উপাদান বৃহৎ অংশ হ্রাসপ্রাপ্ত হলে বা ব্যাপকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলে পরিবেশ তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। একেই পরিবেশের ভারসাম্য বলে। সুতরাং পরিবেশের স্বাভাবিক থাকার আর এক নাম পরিবেশের ভারসাম্য রক্ষিত হওয়া। দেখে নাও বাকি অংশটুকু আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা লিখে নেবে। দেখে নাও। নেক্সট রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা।
ভালো করে দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও।